বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এই দিবস উপলক্ষে বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং দীর্ঘদিন তিনি বিশ্বব্যাংকে সদর দপ্তর এবং বিভিন্ন দেশে কাজ করেছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্বপন। এবং আমার সঙ্গে ডানে রয়েছেন, আমার ডান পাশে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান এবং একই সঙ্গে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসেরও চেয়ারম্যান প্রফেসর ডক্টর সরদারে নাইম। এবং তারপরে টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সচিব অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ জামাল। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রায়। আজকে সাধারণত আমরা শুরু করি বাদিক থেকে, কিন্তু আজকে আমি একটু প্রফেসর আবুল বাশার মোহাম্মদ জামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এবারকার বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় এবং একই সঙ্গে এই স্বাস্থ্য দিবসটা কবে থেকে আন্তর্জাতিকভাবে পালন করা শুরু হলো, কোন লক্ষ্যে একটু যদি ব্রিফলি আপনি আমাদেরকে বলেন। ধন্যবাদ। দর্শকদেরকে সুস্বাস্থ্য কামনা করছি এবং স্বাগত জানাচ্ছি। আমরা জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রায় প্রতি বছর 7ই এপ্রিলকে তারা একটা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে উদযাপন করে এবং আমরাও বিভিন্ন দেশের পক্ষ থেকে সেটা উদযাপন করি, পালন করি এবং আমরা কিছু কর্মসূচিও নেই এই উপলক্ষে। তো এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসটা আসলে একটু ভিন্ন প্রেক্ষাপটে আমাদের কাছে এসে হাজির হয়েছে। প্রেক্ষাপটটা এরকম যে আমরা জানি যে সারা পৃথিবীতে এখন একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তো সেই প্রেক্ষাপটে আমাদের আজকের এবারকার যে স্বাস্থ্য দিবসের যে প্রতিপাদ্য, সেটাও আমার মনে হয় কিছুটা হলেও তারা ওইভাবে বেছে নিয়েছেন যে তারা বলেছেন যে আমাদের এখন টুগেদারনেস দরকার, অর্থাৎ একসাথে হতে হবে হেলথের জন্য। এবং শুধু তাই না, তারা বলছে স্ট্যান্ড উইথ সায়েন্স, অর্থাৎ এটার প্রতিপাদ্য বিষয়ের সাথে সায়েন্সকে যোগ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমস্ত সলিউশনগুলো হবে আসলে বিজ্ঞান ভিত্তিক। এবং এখানে একটা জিনিস খুব এই প্রতিপাদ্যের পক্ষে একটা জিনিস খুব আমাদেরকে ভালোভাবে মনে করিয়ে দেয়, সেটা হলো যে আসলে এই যে আমাদের মানব সভ্যতা এর যে বিস্তৃতি এবং বিকাশ, এটা কিন্তু মূলত 4টি পিলার বা 4টি পিয়ের উপর দাঁড়িয়ে আছে। প্রথম তো অবশ্যই পিপল, মানুষকে নিয়েই তো আসলে সব কিছু। এবং শুধু মানুষ না, মানুষের যে প্রোগ্রেশন, যে প্রোগ্রেসিভনেস এবং তার যে অবদান, সেটাই কিন্তু পৃথিবীকে আজকের অবস্থানে উন্নীত করেছে। এর বাইরে তারা জোর দিচ্ছেন হচ্ছে প্ল্যানেটের উপরে এবং অবশ্যই লাস্টলি প্ল্যানেটের উপরে, কারণ আমাদের একটাই মাত্র গ্রহ। কাজেই এই 4টাকে একসঙ্গে করেছেন তারা, করে একটা ক্যাম্পেইনের সূচনা করেছেন আসলে এবারকার বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হিসাবে। অর্থাৎ আমরা শুধু মানুষের স্বাস্থ্য নিয়ে যেমন কল্পনা করব বা ব্যবস্থা নিব, একই সাথে কিন্তু আমরা সমস্ত প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং আমাদের গ্রহটাকে নিয়ে, অর্থাৎ গ্রহের স্বাস্থ্যটাকেও কিন্তু আমাদেরকে আরেকটার সঙ্গে একটার সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং একটাকে ছাড়া আরেকটা কিন্তু আসলে আমরা কল্পনাও করতে পারিনি। এটাকে আবার পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আসলে 4টাকে নিয়ে একটা ক্যাম্পেইনের মতো করেছে। অন্যবারের সাথে এবারের ডিফারেন্সটা একটু অন্যরকম, যে এবার আসলে বিশ্ব স্বাস্থ্য দিবস একটা বছরের একটা ক্যাম্পেইনের সূচনা হিসাবে তারা পালন করছে। অর্থাৎ এই যে 4টা জিনিসকে রক্ষা করার জন্য মানুষের যে সমস্ত ইফোর্ট, সমস্ত অবদান এবং সমস্ত কর্মসূচি, সেটাকে তারা হাইলাইট করার জন্য পুরো বছর ব্যাপী একটা ক্যাম্পেইন, অর্থাৎ 7ই এপ্রিল 2026 থেকে শুরু করে 6ই এপ্রিল 2027 পর্যন্ত বছরব্যাপী একটা কর্মসূচি প্রণয়ন করেছে। এবং এই কর্মসূচি উদ্বোধন হবে 7ই এপ্রিল 2026-এ ফ্রান্সে, এবং সেখানে সারা বিশ্বের আজকেই, এবং সেখানে সারা বিশ্বের 800 বিজ্ঞান মনস্ক যারা নেতৃবৃন্দ, তারা সবাই একত্রিত হবেন এবং 80টা দেশের সমস্ত যারা স্কলার, তাদেরকে ফ্রান্সের শহরে তাদেরকে একত্রিত করা হবে। এবং এই 4টা মূল মন্ত্রকে কি করে আরও মানুষের মধ্যে বিস্তৃত করে দেওয়া যায়, কি করে আরও এটাকে আপলিফট করা যায় এবং পৃথিবীর কল্যাণে, মানুষের কল্যাণে কি করে আমরা কি করতে পারি, সেটা নিয়ে আলোচনা হবে। এটাই মূল কথা। যে আমি আসবো আবার আপনার কাছে, ডক্টর জিয়াউদ্দিন হায়দার স্বপন, আপনার কাছে একটু শুনতে চাই একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, এবং আপনার দল এই মুহূর্তে ক্ষমতায়, খুব বেশি বয়স হয়নি, 17ই ফেব্রুয়ারি আপনারা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ শুরু করেছে সরকার।
বাংলাদেশ একটা জটিল পরিস্থিতির মধ্য থেকে আপনাদের শুরু করতে হয়েছে। এখানে নানা ক্ষেত্রে নানা অব্যবস্থাপনা, নানা অভিযোগ আছে। সেদিকে যদি নাও যাই, যে পরিস্থিতির মধ্যে শুরু করলেন, স্বাস্থ্য খাতের কথা যদি জানতে চাই আপনার কাছ থেকে, আপনার কাছে কি মনে হয় কতটা কমফোর্ট জোনে থেকে আসলে আপনারা শুরু করতে পারলেন, এটা একটা বিষয়। এবং সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতের হালচাল কি বলে মনে হয় আপনার কাছে? এই মুহূর্তে আমরা জানি যে ক্রাইসিস অনেকগুলো, আপনারা ক্ষমতায় সেই ডেঙ্গু নিয়ে এক ধরনের সংকট এবং সেটা ব্যবস্থাপনায় মনোযোগ দিয়েছেন। আমরা হামের ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে এত হইচই বোধ হয় বা এত সমস্যা যে তীব্র হবে সেটা কেউ আশঙ্কাও করেননি, কিন্তু সেটাও আমরা দেখছি। তো সব কিছু মিলিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনারা কীভাবে এটা। প্রথমে অনেক ধন্যবাদ জেলুবে আপনাকে এবং চ্যানেল আইকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা দাঁড়িয়ে আছি বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, এবং স্বভাবতই এই দিনটাকে আমরা সবাই সেলিব্রেট করতে চাই। আমি সবসময় পজিটিভলি সব কিছু দেখতে চাই, কিন্তু আপনার খুব দুঃখজনক হলেও সত্য, এবং প্রথম প্রশ্নের উত্তর এখানে কিছুটা পাওয়া যাবে, যে বিগত সরকারগুলো, বিশেষ করে গত 2 বছরের স্বাস্থ্য খাতে যে অব্যবস্থাপনার জন্য, অদক্ষতার জন্য, এবং আমি বলবো যে কাজে কিছুটা অবহেলার জন্য আজকে আমাদেরকে শুনতে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খারাপ খবর আসছে। আমাদের শিশুরা তারা হামে ভুগছে, তারা হামে কেউ কেউ মৃত্যুবরণও করছে। আমি মনে করি যে এই দায়িত্ব আমাদের সবার, আমাদের দেশের, যেখানে আমাদের উচিত ছিল, আমাদের কথা ছিল যে 2025 সাল নাগাদ আমরা বাংলাদেশকে আমরা ঘোষণা করব হাম মুক্ত একটি দেশ হিসাবে। সেখানে স্বাস্থ্য ব্যবস্থায় যারা কর্তা ব্যক্তি, অতীতে তাদের অব্যবস্থাপনার কারণে আজকে আমাদের দেশকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে সাফার করতে হচ্ছে। তো এখন ফিরে যাওয়ার আপনার প্রথম প্রশ্নে, আমাদের স্বাস্থ্য খাত আপনারা সবাই জানেন যে সবচেয়ে আমি বলবো যে বড় সংকট সেটা হলো আমাদের সাধারণ মানুষের সাথে স্বাস্থ্য ব্যবস্থার একটা আপনার অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে। আমাদের দেশের সাধারণ মানুষ যারা রোগী বা রোগী আত্মীয়স্বজন তারা বিশ্বাস করে না কোনো একটা হাসপাতালে যাওয়ার আগে বা আগের মুহূর্ত পর্যন্ত তারা বিশ্বাস করে না যে তারা সঠিক চিকিৎসা পাবে, তাদের সঠিক ডায়াগনোসিস হবে, তাদের টাকার সঠিক ব্যবহার হবে, এটা তারা বিশ্বাস করে না। এবং এই অবিশ্বাসের কারণে আজকে আমাদের দেশ থেকে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশে স্বাস্থ্যসেবার জন্য যায়, থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুরে যায়, অনেক মধ্যবিত্ত, শুধু আমি বলবো অনেক সময় নিম্ন মধ্যবিত্ত ধার কর্য করেও হলেও তারা যায়, কারণ তারা কনফার্মড হতে চায় যে তারা যে টাকাটা খরচ করবে সেই টাকার বিনিময়ে তারা স্বাস্থ্য সেবা পাবে। এই কারণে আমাদের দেশ থেকে প্রতি বছর প্রায় বিভিন্ন রকম অঙ্ক আমরা শুনি, কিন্তু 7 থেকে 9 বিলিয়ন ডলার আমাদের দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, আমাদের হার্ড আর্নড ফরেন কারেন্সিতে বেরিয়ে যাচ্ছে। প্রাইমারি হেলথ কেয়ারে তো আমাদের ব্যাপক সমস্যা আছেই। আমাদের প্রাইমারি হেলথ কেয়ার আমি বলবো যে পুরোপুরি ফ্র্যাগমেন্টেড। আমাদের বিগত সরকার কমিউনিটি ক্লিনিকের নামে তারা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র বা ইউনিয়ন পর্যায়ে যে আমাদের স্বাস্থ্যসেবার যে একটা ইনফ্রাস্ট্রাকচার, এটাকে তারা মোটামুটি ধ্বংস করে দিয়েছে। আমাদের যদি আপনি তার উপরের দিকে যান তাহলে দেখবেন যে যেমন আমাদের প্রি হসপিটাল যে মেডিকেল সার্ভিস আমরা যেটাকে বলি, কারণ এখন আমাদের নন কমিউনিকেবল ডিজিজ প্রাদুর্ভাব বেড়েই যাচ্ছে, এবং আপনি যদি টোটাল ডেথ দেখেন তাহলে দেখবেন যে নন কমিউনিকেবল ডিজিজে আমাদের টোটাল ডেথের প্রায় 66 to 67% ফ্রম নন কমিউনিকেবল ডিজিজ। এই মৃত্যুগুলোর বেশিরভাগ মৃত্যু কিন্তু ঘটে আপনার যখন ঘটনাটা ঘটে, যেমন একটা হার্ট অ্যাটাক বা একটা স্ট্রোক বা একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে, হাসপাতালে যাওয়ার আগেই বা হাসপাতালে নেওয়ার পরপরই এই মৃত্যুগুলো হয়। এবং আমাদের দেশে যদি প্রি হসপিটাল মেডিকেল সার্ভিস যদি আপনার স্ট্রেনথেন হতো তাহলে আমরা মনে হয় যে অনেক ডেথ আমরা প্রিভেন্ট করতে পারতাম। কিন্তু সত্যি হলেও সত্য যে প্রি হসপিটাল মেডিকেল এমার্জেন্সি মেডিকেল সার্ভিস এই কনসেপ্টটাই আমাদের হেলথ সার্ভিসে পুরোপুরি অনুপস্থিত। আপনি উপরের দিকে যান, স্পেশালাইজড হেলথ কেয়ারে যান, আমাদের দেশে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারে যেমন স্ট্রোক, কিডনি ফেলিওর, হার্ট ফেলিওর, রোড অ্যাক্সিডেন্ট, সিভিয়ার অ্যাক্সিডেন্ট, এই কারণে 40 থেকে 50 লক্ষ পরিবার হত দরিদ্র হয়ে যায়। আমরা বিভিন্ন রকম অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতি বছর যতগুলো পরিবারকে দারিদ্র্য সীমার উপরে উঠাই, তার চেয়েও বেশি পরিবারের সময় দারিদ্র্য সীমার নিচে চলে যায়, শুধুমাত্র আপনার
স্পেশালাইজড হেলথ কেয়ারের খরচ মেটাতে যেয়ে। আমাদের হাসপাতালগুলোর চিত্র খুবই খারাপ। আমাদের যে কোনো হসপিটাল, সেটা আপনি প্রাইভেট বলেন বা পাবলিক বলেন, যে বিভিন্ন যে ডিপার্টমেন্ট থাকে একটা হসপিটালে, সেই ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅর্ডিনেশন, হ্যাঁ, এখানে প্রায় অনুপস্থিত। আমরা প্রায়শই একজন ডাক্তারকে দোষারোপ করি আপনার স্বাস্থ্য সেবার জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে। কিন্তু একজন ডাক্তার যদি তার একজন ডাক্তারের প্রতি ডাক্তারের অ্যাগেনস্টে 3 জন করে নার্স থাকার কথা ছিল, আমাদের দেশে একজন ডাক্তারের অ্যাগেনস্টে আছে 0.7 বা 0.75 নার্স, 1/3-এরও কম। একজন ডাক্তার যদি কোনো তার যে ব্যাকওয়ার্ড যে লিঙ্কেজ, একজন ক্লিনার থেকে শুরু করে একজন মেডিকেল টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্ট, তারপরে আপনার যে হসপিটাল ওভারঅল ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপরে আপনার ধরেন হসপিটালের বাজেট সাপোর্ট, এগুলো যদি কিছুই তারা না পায়, আমরা কীভাবে একজন ডাক্তারের কাছ থেকে অপটিমাম ট্রিটমেন্ট, যে সেবার আউটকাম আমরা আশা করতে পারি? তো আমার মনে হয় যে আমি যদি এই সমস্যাগুলো বলে যাই, অনেক সময় ধরে বলা হবে। তো আমরা এই সমস্যাগুলোকে সামনে রেখেই আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। যেটা অত্যন্ত আশার ব্যাপার সেটা হলো যে এই প্রথমবারের মতো আমাদের একজন সরকার প্রধান পেয়েছি, যিনি স্বাস্থ্যকে এবং স্বাস্থ্যসেবাকে রাষ্ট্রের যে প্রায়োরিটি যে খাতগুলো আছে বা প্রায়োরিটি যে অ্যাক্টিভিটিগুলো আছে, উনি ওয়ান অফ দ্য মোস্ট প্রায়োরিটাইজড অ্যাক্টিভিটি হিসেবে উনি নিয়েছেন। উনি অলরেডি আপনাদের বিভিন্নভাবে উনি বলেছেন যে আমরা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ট্রিটমেন্ট সেন্ট্রিক বা ডক্টর সেন্ট্রিক যে একটা আমাদের পুরাতন সিস্টেম, এখান থেকে আমরা এইটাকে একটা প্রিভেন্টিভ প্রমোটিভ সেন্ট্রিক সিস্টেমে নিতে চাই। কারণ আমরা যদি প্রিভেনশন যদি না করি, যদি রোগী হওয়ার মাত্রা যদি আমরা না কমাতে পারি, এত জনসংখ্যার বা আমাদের যে অর্থনৈতিক যে আমাদের অবস্থা, আমরা কখনোই এত বেশি হসপিটাল তৈরি করতে পারবো না যে আমরা কোয়ালিটি ট্রিটমেন্ট আমরা সবাইকে আমরা দিতে পারবো। সুতরাং এটা আমাদের জন্য একটা আশার ব্যাপার, এবং আশা করি যে আমরা সবাই একসাথে যদি কাজ করি, আমরা এই স্পিড, যে আমরা যদি প্রিভেনশনকে গুরুত্ব দেই, যদি প্রাইমারি হেলথ কেয়ারকে আমরা গুরুত্ব দেই, আমি মনে করি যে আমরা একটা শক্ত স্বাস্থ্য ব্যবস্থা খুব অদূর ভবিষ্যতে তৈরি করতে পারি। থ্যাংক ইউ প্রফেসর সদর নাইম। ধন্যবাদ জিল্লুর। আবারও ধন্যবাদ চ্যানেল আইকে এবং তৃতীয় মাত্রাকে। কারণ জিল্লুরের এই অনুষ্ঠানে বিভিন্ন সময় আমরা স্বাস্থ্য বিষয়ক অনেক কথা বলেছি, এবং আমি আজকে অত্যন্ত আনন্দিত আমার সাথে দুজন বিদগ্ধ এক্সপার্ট আছেন স্বাস্থ্য বিষয়ক, এবিএম জামাল এবং জিয়া হায়দার। আমি দুজনের কাছেই শুনলাম। আমি যদি বলি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1948 সালে যখন গঠিত হয়েছিল এই 7ই এপ্রিল, এবং 50 সাল থেকে প্রতি বছরই এই 7ই এপ্রিলকেই তারা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে। তো শুধুমাত্র পালনের মধ্য দিয়েই যদি দিবসটি চলে যায়, এবং আমরা কিছু ব্যক্তি এবং কিছু সংস্থা যদি সেটা কিছু উদযাপনের মধ্য দিয়েই শেষ করে দিই, তাহলে বছর ঘুরে আবার যখন এই দিবস আসবে তখন আমরা আর হিসাব মিলাতে পাবো না আমরা গত এক বছরে কতটা পেলাম। এই দিনের যদি মূল উদ্দেশ্য বলি, আমরা অলরেডি জামালের কাছে আমরা শুনেছি যে এবার প্রতিপাদ্য বিষয় হলো টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। এটার বিশাল অর্থ, কিন্তু যদি মূল উদ্দেশ্য বলি, উদ্দেশ্য যদি একেবারে ক্যাটাগরিক্যালি 3টে উদ্দেশ্য বলি, সেটা হলো জনস্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোকপাত করা। এই মুহূর্তে আমাদের দেশে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে, সেই জিনিসগুলোকে নিয়ে আবার আমাদের আলোকপাত করে আলোচনা করে সেটাকে অ্যাড্রেস করে এগিয়ে যেতে হবে। স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। এই দিবসটা কিন্তু শুধুমাত্র যারা এক্সপার্ট তারাই শুধু জানবে এবং পালন করবে তা না, যাদেরকে সচেতন করে তুলতে হবে। এই যে জিয়া হায়দার যেটা বললেন যে প্রাইমারি হেলথ কেয়ার এবং এই যে প্রিভেন্টিভ কেয়ার থেকে শুরু করে সব কিছুর ব্যাপারেই আমাদের জনসাধারণের মধ্যেও কিন্তু সচেতনতা তৈরি করার একটা ব্যবস্থা করতে হবে, এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এটা কিন্তু আমরা প্রতিবারই বলি, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত আমরা বারবার করি। এই পুনর্ব্যক্ত করাটাও এই স্বাস্থ্য দিবসের একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। এখন এই যে এখানে সবার জন্য যে কথাটা বলা হচ্ছে, বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য, সেখানে কিন্তু বিভিন্ন রকম জনগোষ্ঠী ইনভলভ হয়ে যায়। আমাদের যেমন পেডিয়াট্রিক কেয়ার থেকে আমরা যদি শুরু করি, আমাদের এই মুহূর্তে আমাদের দেশের পপুলেশনের হিসেবে
আমরা হয়তো জেরিয়াট্রিক বা এল্ডারলি পপুলেশনটাকে খুব একটা হিসেবের মধ্যে আনছি না, যদিও এটি একটি বিরাট সমস্যা হিসেবেই কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের ডোরে নক করবে যে এদেশে জেরিয়াট্রিক পপুলেশনের জন্য আমরা কি করছি। এবং সুবিধাবঞ্চিত বলি আমরা, আমার মনে আছে কিনা জেলোর আমরা এই টেবিলে একবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়েরও উচ্চতর ব্যক্তিত্বের সাথেও বসে আমরা যখন দেখেছি সুবিধাবঞ্চিতর জন্যই যদি শুধু কাজ করা হয়, সমাজের পার্ট হিসাবে কিন্তু যারা সচ্ছল এবং যাদের প্রপার স্বাস্থ্যসেবা পাওয়ার রাইট আছে একটি পার্টিকুলার বয়সে, তারাও যখন এই স্বাস্থ্যসেবাটা পান না, কারণ এই মুহূর্তে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এনজয় করছি বলে আমরা এল্ডারলি পপুলেশনের হিউজ এই পপুলেশনটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, তাদের প্রবলেমটা আমরা এই মুহূর্তে অ্যাড্রেস করছি না। কিন্তু আজকে 2025-26 সালে যখন প্রতি 10 জনের মধ্যে একজন 60 ঊর্ধ্ব বৃদ্ধ এবং এল্ডারলি পপুলেশন হিসেবে বা সিনিয়র সিটিজেন হিসেবে যারা এগিয়ে আসছেন, এবং আগামী 25 বছরের মধ্যে 2050-এর মধ্যে প্রতি 4 জনের মধ্যে একজন সেই অবস্থায় যাবেন। এবং এল্ডারলি পপুলেশনের কিন্তু প্রধান সমস্যাই স্বাস্থ্য সমস্যা, এবং তাদের সুবিধাবঞ্চিত হোক, আর সুবিধাবঞ্চিত মিন করছি আমি পুয়ার হোক আর রিচ হোক, বা সচ্ছল সমাজ হোক আর অসচ্ছল সমাজ হোক, একটা পার্টিকুলার বয়সে যেয়ে কিন্তু এরা নিজেরা সব একই কাতারে চলে আসেন। কোটি টাকা থাকলেও একটি মানুষ যদি তার বাই করার মতো সার্ভিসটা অ্যাভেলেবল না থাকে, যার কোনো টাকা নাই তার সাথে তার কোনো তফাৎ থাকে না। আমি খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট জিয়া তুললেন যে একজন ডাক্তারের জন্য যেখানে 3 থেকে 4 জন নার্স থাকার কথা, সেখানে 3 থেকে 4 জন ডাক্তার আছে, সেখানে একজন নার্সও নাই। এবং অ্যান্সিলারি মেডিকেল পার্সোনাল যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্টস, তাদের সংখ্যা আরও কম, যেটা হওয়া উচিত ছিল 5 গুণ। একজন ডাক্তারের জায়গায় আর 5 জন থাকা উচিত ছিল। আমরা কিন্তু সেই ম্যান পাওয়ার বা সেই হ্যাঁ, মানে এটা আমরা কেন তৈরি করতে পারলাম না? আমাদের দেশের চাহিদা এবং দেশের বাইরেও প্রচুর চাহিদা আছে, এবং আমরা তো জনসংখ্যার ভারে নুব্জ, কেন এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে পারলাম না? যার জন্য শুধু একজন ডাক্তার সময় মতো সকালবেলা অফিসে যান কিনা সেটা দিয়েই যদি চিকিৎসা এনশিওর করা যেত, তাহলে কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমরা শুধু সেখানে আটকে থাকলেই হবে না, আমাদের এই জিনিসগুলোকে অ্যাড্রেস করেই এই দিবসকে পালন করতে হবে, এবং আমাদের বারবার মনে করতে হবে আমাদের করণীয়গুলো কী। প্রফেসর জামাল, আপনি বলবেন। কিন্তু আমি ওই প্রতিপাদ্য বিষয়ের মধ্যে একটু যেতে চাই যে স্ট্যান্ড উইথ সায়েন্স যেটা বলা হচ্ছে, এর কারণ কি? মানে কি বিজ্ঞানসম্মত যে ধ্যান ধারণা শিক্ষা, তার বাইরে গিয়ে এখন কি পৃথিবীব্যাপী চিকিৎসা বা অল্টারনেটিভ মেডিসিন, অল্টারনেটিভ ট্রিটমেন্টের যে জয় জয়কার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেটাকে অ্যাড্রেস করার জন্য এটা বলা হচ্ছে নাকি? ধন্যবাদ। আসলে স্বাস্থ্য তো পুরোটাই বিজ্ঞান ভিত্তিক, এখানে নতুন করে তো বিজ্ঞান ভিত্তিক বলার কোনো সুযোগ নেই। না, কিন্তু যেহেতু এখানে জোর দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে, কারণটা নিশ্চয়ই তারা অনুধাবন করেছেন যে স্বাস্থ্যের, আপনারা যদি দেখেন নিকট অতীতে আমাদের যে কোভিডে যে আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করলাম, কোভিডের সময় কিন্তু আমরা অনেকগুলো দেখেছি যে অবৈজ্ঞানিক অনেক ইফোর্ট, অনেক অবৈজ্ঞানিক কিছু চিকিৎসা পদ্ধতি, অনেক কিছুই কিন্তু চলে আসছিল। তা আমার মনে হয় যে WHO হয়তো এটাকে অনুধাবন করেছেন যে আসলে আমাদের সলিউশন তো বিজ্ঞান ভিত্তিক। আমরা কোভিড থেকে কিছুটা হলেও মুক্ত হয়েছি, এর একটা কারণ তো হচ্ছে যে অতি দ্রুত আমরা কিছু টিকা আবিষ্কার করতে পেরেছি এবং চিকিৎসা পদ্ধতি, এবং দেখেছি আমরা কোভিডের সময় যে অক্সিজেনের মতো সাধারণ জিনিস আসলে আমাদেরকে কতটা উপকার করতে পারে। তো এই যে অক্সিজেন একটা চিকিৎসার উপকরণ, এটা কিন্তু আমরা সবসময় আমাদের, যেমন আমি সার্জন, আমাদের নাইম ভাই সার্জন, আমরা সার্জারি করি যখন, অক্সিজেন কিন্তু সবসময় আমরা ব্যবহার করি, কিন্তু অক্সিজেনের প্রয়োজনীয়তা এতটা তীব্র, এতটা ব্যাপক, এটা কিন্তু কোভিড না আসলে আমরা বুঝতে পারিনি আলাদা করে। তার মানে আসলে কি আমাদের স্বাস্থ্যের প্রতিটা জায়গাতে আসলে বিজ্ঞানের যে একটা সংশ্লিষ্টতা আছে, এবং বিজ্ঞান ভিত্তিক সমাধানই যেন যে স্বাস্থ্যের আসলে সমাধান, এটাকে হাইলাইট করার জন্যই কিন্তু তারা স্ট্যান্ড উইথ সায়েন্স বলেছেন, অর্থাৎ সায়েন্সের পক্ষে দাঁড়াতে বলেছেন। এখানে আমি আরেকটা জিনিস বলি, যেহেতু তারা মানে এখন আমরা জানি যে এনভায়রনমেন্ট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এনভায়রনমেন্টাল পলিউশন, কার্বন এমিশন, এগুলো কিন্তু খুব আলোচনার ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তো বিজ্ঞানীরা দেখেছেন যে আসলে এই যে এনভায়রনমেন্টাল পলিউশনগুলো হচ্ছে, এর জন্য কিন্তু অনেক অসুখ তৈরি হচ্ছে।
এবং সেই অসুখগুলো যখন চিকিৎসা করতে যেয়ে দেখা যাচ্ছে আবার এনভায়রনমেন্টাল পলিউশনে আমরা কিন্তু এক্সপ্লোর হয়ে যাচ্ছি। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি এবং নাইম ভাই আমরা ল্যাপারোস্কোপিক অপারেশন করি, অর্থাৎ পেট না কেটে খুব ছোট্ট অপারেশন করি, মানে ছিদ্র করে। এই ল্যাপারোস্কোপি অপারেশনে একটা উন্নত দেশে একটা মানুষের ল্যাপারোস্কোপি অপারেশন করতে গেলে 8 কেজি কার্বন তৈরি হচ্ছে। তার মানে কি এই কার্বনটা তো এনভায়রনমেন্টে যাচ্ছে। তাহলে আমরা জিরো কার্বনের কথা বলছি, কার্বন নিঃসরণ কমানোর কথা বলছি, তো আমরা আবার দেখা যাচ্ছে চিকিৎসার মধ্য দিয়ে কিন্তু আমরা কার্বনের কিন্তু এমিশনটা বাড়িয়ে দিচ্ছি। আমাদের মেডিসিনগুলো যদি আমরা দেখি, আমাদের প্রায় প্রত্যেকটা মেডিসিনই কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু দেখেন প্লাস্টিকের মোড়কে এটাকে মানে দিয়ে তারপরে এটা সেফটির জন্যই করা হয়, এটাও একটা সায়েন্স, নো ডাউট। কিন্তু ওই প্লাস্টিকই কিন্তু আবার মাইক্রোপ্লাস্টিক হিসাবে আমাদের সমুদ্রে চলে যাচ্ছে, এবং আমরা মাছের মধ্যে বিভিন্ন সামুদ্রিক উদ্ভিদের ভিতরে আমরা কিন্তু ওগুলোই আবার ফেরত পাচ্ছি, আমাদের শরীরে ঢুকে ক্ষতি করছে। তার মানে কি সলিউশনটা এখানে কি করতে হবে? প্লাস্টিক উৎপাদন বন্ধ, প্লাস্টিকের ব্যবহার বন্ধ তা না, কিন্তু প্লাস্টিককে যদি আরও বিজ্ঞানসম্মতভাবে ব্যবহারটা আমরা না করি, তাহলে তো আমাদের অচিরেই আমাদের মানব জাতি শুধু না, প্রাণীকুল, উদ্ভিদ এবং এমনকি আমি বলি প্ল্যানেটের কথা এই জন্যই আসছে, পুরো গ্রহটাই তখন বিপদসংকুল হয়ে উঠবে। আবার যদি দেখেন যে আর একটা জিনিস, যে আমরা স্বাস্থ্য কিন্তু আসলে একটা কমপ্লেক্স জিনিস, খুবই কমপ্লেক্স জিনিস। এই জন্যই যে স্বাস্থ্যের অনেক কিছুই কিন্তু আসলে আমরা ইচ্ছা করলে কিছুটা নিয়ম বা কিছুটা নীতিমালা প্রণয়ন করে, এই যে কার্বন এমিশনের কথা বললাম, এই যে প্লাস্টিক মানে পণ্যগুলো যেগুলো মাইক্রোপ্লাস্টিকগুলো ঢুকে যাচ্ছে শরীরের ভিতর, এই যে ওভার ইউজ অফ অনেক মেডিসিন, আপনারা জানেন যেমন যে ভাই বললেন যে এখন কিন্তু আসলে মানে আমাদের দেশের রোগীরা বাইরে যাচ্ছে কেন? তা বাইরে যাচ্ছে তারা কিন্তু বাইরে যেয়ে কিন্তু একটা কথাই আমাদেরকে বলে অন্তত, যে চিকিৎসা আপনারা যা দিয়েছিলেন মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওনারা সুন্দর করে কথা বলেছে, ওনারা ভালো ব্যবহার করেছে, সময় দিয়েছে। অর্থাৎ এই যে স্কিলটা, কমিউনিকেশন স্কিল, তার মানে হচ্ছে যে এখন আসলে চিকিৎসাটা ওইদিকে চলে গেছে যে ওষুধের চেয়ে আরও বেশি। কিন্তু এটা তো মানে এই বিষয় নিয়ে আমরা যখন আপনাদের মতো ডক্টরদের সঙ্গে কথা বলেছি, তখন ডক্টররা বললেন যে ওরা কতজন রোগী দেখে আর আমাদেরকে কতজন রোগী দেখতে হয়, এই রোগীর এটা একটা আছে, কিন্তু রোগীদের সন্তুষ্টির জায়গাটা কিন্তু ওইটা, তারা কিন্তু ওইটাই বলে। এই জন্য আমরা যেমন এখন আমরা নিজেরা ডাক্তাররা আমাদের স্টুডেন্টদের একটা ক্যাম্পেইনের ভিতরে নিয়ে আসতে চাচ্ছি যে আমরা সুস্থ করা তো আমাদের টার্গেট হবই, কিন্তু তার চেয়ে বড় টার্গেট হবে সন্তুষ্ট করা। কারণ আমরা যদি রোগী হিসেবে যে আসছে তাকে, যেটা উনি বলছিলেন অন্যভাবে আস্থার যে সংকট, সন্তুষ্টটা করা যদি আমার টার্গেটটা হয়ে যায়, তখন কিন্তু আমি সুস্থ না করলেও তার কিন্তু কোনো ক্ষোভ অথবা তার কোনো আক্রোশ যেগুলো তারা অনেক সময় দেখায় সেগুলো দেখাবে না, কারণ সন্তুষ্ট হয়ে গেছে সে। এটাই সায়েন্স আসলে। ডক্টর জিয়া হায়দার, আপনি বলছিলেন প্রধানমন্ত্রীর বা সরকারের অগ্রাধিকার আপনাদের, আপনি যে 8টি খাতকে আপনারা বেছে নিয়েছেন যেগুলোকে খুব দ্রুত অ্যাড্রেস করতে চান এবং দৃঢ়তার সঙ্গে, এবং সেখানে হেলথ কার্ডের কথা আপনারা বলছেন। বাট আমি আপনাদের তিনজনের জন্য, আপনি অবশ্যই আগে বলবেন যে কতগুলো ইস্যু আমার কাছে মনে হয়েছে যে আমাদের এখানে রুরাল এরিয়াতে কোয়ালিটি হেলথ কেয়ারের এখনও ঘাটতি আছে। ভবন তৈরি হচ্ছে আসলে, কিন্তু মূল জায়গার চিকিৎসাটা নেই। আমরা সবসময় আমি যেটা বলি যে হার্ডওয়্যারের দিকে অনেক বেশি নজর দিই, সফটওয়্যারের দিকে খুব একটা নজর দিই না, যেটা খুব দরকার। আমাদের এখানে নন কমিউনিকেবল ডিজিজ বাড়ছে, ডায়াবেটিস সহ অন্যান্য, এটা একটা বড় সমস্যা। আরবান পলিউশন যেটা ডক্টর জামাল বলছিলেন, এবং এনভায়রনমেন্টাল হেলথ রিস্ক এটা বৃদ্ধি পাচ্ছে। মেন্টাল হেলথ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেটার অ্যাওয়ারনেস খুবই আন্ডার ডেভেলপ আমার কাছে মনে হয়। এবং আরেকটা হচ্ছে যে পাবলিক হেলথ সিস্টেম, এই জায়গাটা, এটার উপর একটা যে ক্রাইসিসগুলো, সেটার উপর একটা প্রেশার, জনগণের চাপ আছে, কিন্তু আসলে অ্যাড্রেস করা যাচ্ছে না বা সমাধান করা যাচ্ছে না। আমি কয়েকটা বিষয়ে একটু রিফ্লেক্ট করতে চাই। যেমন নঈম ভাই বলছিলেন, আপনি কোয়ালিটি অফ কেয়ারের কথা আপনি বলছিলেন, আপনি জেরিয়াট্রিক পপুলেশনের যে হেলথ কেয়ার সেগুলো বলছিলেন, নার্সদের কথা বলছিলেন। আমি যেটা বলবো, আমাদের দেশে আসলে আমার এখন যেটা মনে হয়, আমরা কখনোই আসলে ওয়েল প্ল্যান্ড এবং ওয়েল স্ট্রাকচার একটা হেলথ সিস্টেম আমরা কখনোই এই নিয়ে চিন্তা করিনি। আমাদের কোনো সরকার
কম্প্রিহেন্সিভ যে একটা হেলথ সিস্টেম তৈরি করা, যে আমরা 10 বছর 20 বছর 25 বছর পরে যে হেলথ চ্যালেঞ্জগুলো আসবে আমরা কীভাবে মোকাবেলা করব, আমরা আমাদের হেলথ সিস্টেমসটা আমরা কীভাবে বিল্ড করব চিন্তা করি। যদি চিন্তা করতাম তাহলে পরে আজকে একজন MBBS পাশ করা একজন ডাক্তার সে FCPS পাশ করার জন্য 10 বছর বা 6 বছর ওই আদি সুপার মার্কেটের একটা রুমে 6-7 জন ক্রাউডেড হয়ে থাকতো না, সবাই FCPS করতে চেত না। MBBS ইটসেলফ ইজ এ নোবেল ডিগ্রি, এটা নিয়েই কিন্তু অনেক ভালো সমাজ অবস্থা। এখন পর্যন্ত আমাদের দেশে MBBS ডাক্তারের কিন্তু সামাজিক অবস্থান নাই। আজকে পর্যন্ত আমার আপনার কারো মেয়ে সন্তান বা ছেলে সন্তান যদি বলি নার্সিং পড়তে হবে, আমরা কিন্তু কল্পনাও করতে পারি না আমরা নার্সিং প্রফেশন আমাদের ছেলে মেয়েকে আমরা দিব না। যেখানে আমি নিজে দেখেছি আমি যখন দেশের বাইরে অনেক জায়গাতে চাকরি করেছি, অনেক বিখ্যাত লোকের সন্তান তারা আপনার নার্সিংটাকে অগ্রাধিকার দিচ্ছে, পড়ছে, তারা হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে। আর আমাদের দেশের নার্স মানেই হলো সে একজন ডাক্তারের আপনার কি বলে, ডাক্তার যা বলবে তার একজন আয়া বুয়ার মতো ট্রিটেড হয় এখনও। আমাদের দেশে যদি হেলথ টেকনোলজিস দেখেন এখন পর্যন্ত, তাদের শিক্ষার মান যদি দেখেন যে শিক্ষা পরীক্ষার মান, আপনি অবাক হয়ে যাবেন। আমি আলাপ করেছি, আমি কয়েক জায়গায় গিয়েছি, আমি অবাক হয়ে গিয়েছি যে এইভাবে আমরা মেডিকেল টেকনোলজি তৈরি করছি, কিন্তু তারা আমাদের হেলথ সিস্টেমের একজন ডাক্তারের চাইতে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ না। কিন্তু আমাদের এন্টায়ার হেলথ সিস্টেম ইজ ডিপেন্ডেন্ট অন স্পেশালাইজড ডক্টর। ইউ হ্যাভ টু বি FCPS or MD ডক্টর, আদারওয়াইজ ইউ আর নোয়ার ইন দ্য হেলথ সিস্টেম। তো আমার মনে হয় যে আমাদেরকে এখন একটু এইগুলো নিয়ে ভাবতে হবে, নিজেদেরকে সেলফ ক্রিটিসিজম করতে হবে এবং কীভাবে একটা ওয়েল স্ট্রাকচার্ড ওয়েল প্ল্যান্ড সিস্টেম তৈরি করতে পারি। সিস্টেম ইটস নট অ্যাবাউট ইন্ডিভিজুয়াল। আমরা সবসময় আমিত্বে বিশ্বাস করি, ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাস করি। ওখান থেকে বেরিয়ে এসে একটা সিস্টেম অ্যাপ্রোচ আমরা কীভাবে নিব, একটা সিস্টেম বিল্ড করবো, এদিকে তাকাতে হবে। আমি আসি কোয়ালিটি অফ কেয়ার। আমরা বারবার যে কোয়ালিটি অফ কেয়ার নিয়ে কথা বলি, আমরা কি কেউ বলতে পারবো যে কোয়ালিটি অফ কেয়ার নিয়ে আমাদের দেশে আমরা সিস্টেমেটিকভাবে কী কাজ করেছি? আমি যেমন ক্যাম্বোডিয়াতে ওয়ার্ল্ড ব্যাংকের যখন আমি দায়িত্বে ছিলাম, ওখানে আমি দেখেছি মিনিস্ট্রি অফ হেলথ তার কোয়ালিটি অফিস আলাদাভাবে তার এস্টাবলিশ করেছে আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ। তার প্রত্যেকটা হেলথ ফ্যাসিলিটি স্টার্টিং ফ্রম প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার টু টপ হসপিটাল, তারা বছরে 3 বার তাদের একটা আপনার চেকলিস্ট আছে, তাদের স্কোর কার্ড আছে, তারা কোয়ালিটি অ্যাসেসমেন্ট করে এবং কোয়ালিটি অ্যাসেসমেন্টের মাধ্যমে কী স্কোর পেলো তার ভিত্তিতে তার হাসপাতালের সাথে কথা বলে যে তোমার এইখানে ইমপ্রুভমেন্ট দরকার। হ্যাভ উই এভার ডান দিস কাইন্ড অফ সিস্টেমেটিক অ্যাপ্রোচ? আমরা কিন্তু করি নাই, এখন পর্যন্ত করি নাই। হ্যাঁ, এই যে জেরিয়াট্রিক পপুলেশন, আমরা বিএনপি দল হিসেবে মনে করি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আপনার আমাদের যে যারা বয়স্ক মানুষ আমাদের দেশে আছেন, বয়স্ক ফ্রেন্ডলি হেলথ সিস্টেম আমাদেরকে অবশ্যই করতে হবে। আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলেছেন, আমরা বলি লংজিভিটি ডিভিডেন্ড। একজন ব্যক্তি 60 বছর বা 65 বছরের পরে যখন সে সরকারি চাকরি থেকে রিটায়ার করে বা তার নর্মাল কাজ থেকে রিটায়ার করে, এখন অনেক ধরনের স্কিলস আছে, আমরা আপস্কিলিং করতে পারি, রিস্কিলিং করতে পারি। তাদের বয়সের বা তাদের ফিজিক্যাল সামর্থ্যের উপর ভিত্তি করে তাদেরকে আমরা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটির মধ্যে এনগেজ করতে পারি। তারা বিছানায় শুয়ে কাজ করতে পারে, করে অনেক টাকা তারা ইনকাম করতে পারে। সো আমাদের ভিশন হলো উই ওয়ান্ট টু ট্রান্সফর্ম আওয়ার জেরিয়াট্রিক পপুলেশন ফ্রম ডিপেন্ডেন্ট পপুলেশন টু প্রোডাক্টিভ পপুলেশন। আমাদের যারা ডিসেবল পপুলেশন উই ওয়ান্ট টু ট্রান্সফর্ম দেম ফ্রম ডিপেন্ডেন্ট পপুলেশন টু প্রোডাক্টিভ পপুলেশন। সো এখানে অনেক সিস্টেম থিঙ্কিং লাগবে, একটু দেশকে ভালোবাসতে হবে, কথা কম বলে কাজ একটু বেশি করতে হবে, তাহলে মনে হয় আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আস্তে আস্তে পৌঁছতে পারব। ডক্টর নাইম, এক্স্যাক্টলি যেই কথাটা আমি জিয়া হায়দার এর কথার এতে যদি ধরি যে আসলে আমাদের কিন্তু ওইখানেই বোধহয় অসুবিধা রয়েছে। সরকার এবং নীতি নির্ধারকরা স্বাস্থ্যের উপর যে বিশেষ মনোযোগ দিয়ে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য যে পলিসি মেকিং করে আমাদের সবাইকে ইনভলভ করবেন, সেখানেই বোধহয় কোথাও একটা গ্যাপ পেয়ে যাচ্ছে আমরা বছরের পর বছর। এই যে শুধুমাত্র হাই এন্ড স্পেশালিস্ট ডক্টরের আমার কিন্তু এখনও যে কোনো রোগী কিন্তু প্রথমে আমাকে বা আপনাকে বা জামালকে যদি কেউ প্রথমেই জিজ্ঞেস করবে ভাই ওই ফিল্ডে সবচেয়ে বেস্ট ডাক্তারটাকে, না নর্মাল প্রেগন্যান্সি নিয়ে দেশের টপ গাইনোকোলজিস্টের কাছে আমরা যাই। এই যে ব্যাপারটা এখন এখানে দেখেন, একজন স্পেশালিস্ট ডক্টর দিনে রুগী দেখে একবার 5 থেকে 10 মিনিট। নার্সেস এবং প্যারামেডিক্স অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা কিন্তু 24 ঘন্টা তাকে সার্ভিস দেয় এবং তাদের কোয়ালিটি যদি খারাপ হয় আপনি কখনোই একটা কোয়ালিটি সার্ভিস অ্যাজ এ হোল দিতে পারবেন না। সেটার জন্য আমাদের যে কোয়ালিটি পপুলেশন তৈরি দরকার, সেটার জন্য আসলে ডাক্তাররা সেটা তৈরি করতে পারবে না, আমরা যতই আলোচনা করি না কেন। আলটিমেটলি কিন্তু পলিসি মেকারদেরকে এগিয়ে আসতে হবে এবং সেটা তৈরি করতে হবে। এখন
এখানে যদি আবার জেরিয়াট্রিক পপুলেশনের কথা বলি, আমরা তো আজকে হুয়ের এই যে বিশ্ব স্বাস্থ্য দিবসে বসে যে কথাগুলো বলছি, আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই। এখন কিন্তু আমাদের 6th ইয়ার অফ ডিকেড অফ হেলদি এজিং চলছে। হু কিন্তু 2021 থেকে 2030 পর্যন্ত এই 10 বছরকে ডিকেড অফ হেলদি এজিং হিসাবে ডিক্লেয়ার করেছিল, এবং একটা ইন্টিগ্রেটেড কেয়ার ফর ওল্ডার পিপল, যার জন্য একটা মডেল এবং এস্টাবলিশমেন্ট অফ এজ ফ্রেন্ডলি প্রাইমারি হেলথ কেয়ার তারা তৈরি করার জন্য বলা হয়েছিল। এবং সারা বিশ্বে কিন্তু প্রত্যেকটি দেশই কিন্তু হুয়ের এই কার্যকলাপের সাথে জড়িত। এবং জিয়া হায়দার নিজেও আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করতে যে দেখেছেন যে হুয়ের কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিজ আমাদের দেশে আছে। কিন্তু এই ডিকেড অফ হেলদি এজিং, এই যে 10 বছর, এই 6 বছরের মাথায় এসে যদি আমরা হিসাব করে দেখি যে এই প্রতিপাদ্য নিয়ে, এই 10 বছরের প্রোগ্রাম নিয়ে আমরা আমাদের দেশে কতটা কাজ করতে পেরেছি। আমরা যদি বলি ডিকেড অফ হেলদি এজিংয়ে ইন্টিগ্রেটেড কেয়ার ফর ওল্ডার পিপল দরকার ছিল, আমাদের এজ ফ্রেন্ডলি প্রাইমারি হেলথ কেয়ারের কথা বলেছি, লং টার্ম কেয়ার সাপোর্টের দরকার ছিল, ইভেন এজ ফ্রেন্ডলি সিটিজ অ্যান্ড কমিউনিটিস তৈরি করা দরকার ছিল। আমরা কি আমাদের সিটিগুলোকে এবং কমিউনিটিকে কখনো এল্ডারলি ফ্রেন্ডলি করার জন্য কোনোরকম কোনো স্টেপ নিতে পেরেছি? আমরা নতুন জেনারেশনকে স্বাগত জানাচ্ছি, জেন জিকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আমরা এল্ডারলি পপুলেশনের জন্য যে শ্রদ্ধাবোধটা কিন্তু শুধুমাত্র ইন টার্মস অফ শুধু শ্রদ্ধা করার কারণেই না। আজকে যদি বাসে আপনি উঠেন, সেখানে কি একজন এল্ডারলি পার্সন যিনি বাসে বা ট্রেনে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার কারণে তার যে পায়ের কষ্ট হবে, তার যে হেলথ রিলেটেড ইস্যুর জন্য সে পারবে না, সেটার জন্য তার বসার জায়গা এবং তাকে ছেড়ে দেওয়ার প্রবণতা, মানসিকতা, এগুলোকে আমরা তৈরি করতে পেরেছি? পৃথিবীর কোথায় সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা কিছু নাই? আমাদের দেশেই সম্ভবত এটা খুবই একটা আমরা গ্যাপ দেখি। এখানে নন কমিউনিকেবল ডিজিজের কথা জিলুর বলেছেন, নন কমিউনিকেবল ডিজিজ, মেন্টাল ডিজিজেস এবং মেনি আদার ডিজিজ যেগুলো আমরা দেখি, সেগুলো কিন্তু এজ রিলেটেড। ডেফিনেটলি এল্ডারলি পিপলের জন্য এগুলো একটু বেশি হয়, এবং সেগুলোর চিকিৎসা করার জন্য স্পেশালিস্টের সাথে সাথে টোটাল সিস্টেম উইল হ্যাভ টু বি ইনভলভ। আমরা মেশিন কিনি প্রচুর, কিন্তু ম্যান বিহাইন্ড দ্য মেশিনও তৈরি করি না। আমরা এক্স রে কিনছি, আমরা এমআরআই, সিটি স্ক্যান কিনছি, আমরা ঠিক এই মেশিনগুলো চালানোর মতো প্রপার মানুষ পাই। কিনে আনা হয়, খোলা হয় না, ওপেন করা হয় না, বক্সে খোলা হয় না। প্রচুর মেশিন সারা বাংলাদেশে নষ্ট হয়ে যায়, বিভিন্ন হাসপাতাল কেনা হয়েছে, কিন্তু পড়ে আছে, কখনো খোলা হয়নি। বিকজ ওই মেশিনটা যিনি ব্যবহার করবেন তিনিও সেটা খুলেন নাই। এখানে আমাকে যদি আরেকটা মিনিট সময় দেন, সেটা হলো হ্যাঁ, বাণিজ্যের জন্য এটা হয়, এবং এই মেশিনগুলো ব্যবহার হচ্ছে না। ঠিক এমনইভাবে সবচেয়ে বড় কথা হলো এই যে জেরিয়াট্রিক মেডিসিন শব্দটার সাথে আমাদের লোকজন পরিচিত না, কিন্তু আপনি জানেন এই দেশের বড় বড় সবগুলো হাসপাতালই জেরিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে। আমাদের ঢাকা মেডিকেল কলেজেও কিন্তু জেরিয়াট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট আছে, আলাদা ওয়ার্ড আছে, সেখানে একজন জেরিয়াট্রিশিয়ান আছে। জেরিয়াট্রিশিয়ান মানে সাধারণ ফিজিশিয়ানদেরকেই ওখানে পোস্টিং দেওয়া হয়। এই সেক্টরটা কি ডেভেলপ করা হচ্ছে না? আমি শুধু এই সেক্টর বলছি না, সব সেক্টরের সাথে একই রকম অবস্থা। আমাদের এর মধ্যে অ্যাডোলেসেন্ট যে ফ্রেন্ডলি মেডিকেল সিস্টেম, হেলথ সিস্টেম, আমরা এই কনসেপ্টই আমাদের মধ্যে এখনো নাই। তো এই জিনিসগুলোই আমি চাই জিয়া হায়দারের মতো পলিসি মেকাররা, যারা এই গভর্নমেন্টের চেয়ারপারসনের বা চেয়ারম্যানের অ্যাডভাইজার, তারা যদি এগিয়ে এসে এ ধরনের পলিসি নিয়ে, এবং পলিসি থাকলে হবে না, সেই পলিসিকে ইমপ্লিমেন্ট করার জন্য সত্যিকার অর্থে যদি একটা সিস্টেম ডেভেলপ করা হয়, তাহলে কিন্তু আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি, তারাও কিন্তু অত্যন্ত আনন্দের সাথে সরকারকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। যে আমি আপনার কথা সূত্র ধরে যেটা ডক্টর জিয়াকেও আমি বলছিলাম, যে এই যে আমাদের ক্রাইসিস পিরিয়ডে আসলে যে পাবলিক হেলথ সিস্টেমের উপরে যে প্রেশার পড়ে, এটা আমরা যে হামের ক্ষেত্রে দেখছি, ডেঙ্গুর সময় দেখি, আপনি কোভিডের কথা উল্লেখ করছেন, এটা ম্যানেজ করার উপায় কি? একটা জিনিস যদি খেয়াল করি, কেন যেন আমাদের মনে হয় যে প্রতিটা বছরই আমাদের কোনো না কোনো ক্রাইসিস একটা, এটা আইদার এপিডেমিক অথবা প্যান্ডেমিক, যেই ফর্মে আসুক, চলে আসছে ইদানিং। এবং দেখেন কখন চিকুনগুনিয়া, কোভিডের পরে যদি বলি কখনো ডেঙ্গু, এবার মেজেলস, আমরা জানি না ভবিষ্যতে কি। একসময় তো পোলিও ছিল, কিন্তু আমরা কিন্তু পোলিও খুব সাকসেসফুলি এরাডিকেট করেছি WHO এর হেল্প নিয়ে।
কিন্তু এই যে পর্যায়ক্রমে আসছে, তার মানে আমাদের ধরেই নিতে হবে যে প্রস্তুতিটা ওইভাবে নিতে হবে যে ভবিষ্যতে হয়তো এই ভাইরাস না বা এই ভাইরাসই আসতে পারে অথবা নতুন কোনো একটা ফর্মে আসতে পারে। কাজে সেটার জন্য প্রস্তুত হওয়া, সেটার জন্য আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে প্রস্তুত করে রাখা, এবং শুধু তাই না, আমি মনে করি যে তাদের যে শিক্ষণ পদ্ধতি অর্থাৎ কোর্স কারিকুলামে এই জিনিসগুলোকে এমনভাবে সন্নিবেশ করে রাখা, তারা যেমন ধরুন এই যে বললেন আপনি, খুব বড় আকারে একটা আর্থকোয়েক যদি ঢাকা শহরে হয়, এই মুহূর্তে আমি যদি আটকা পড়ি একটা ঘরের ভিতরে, কে আমাকে উদ্ধার করবে, কে আমাকে হাসপাতালে নেবে? হাসপাতালে গেলে সে কয়টা হসপিটাল টিকবে, কয়টা হসপিটাল নিজেই টিকে থাকবে, সেটাই তো। কারণ হসপিটালের স্ট্রাকচার কিন্তু সাধারণ বিল্ডিং কোড মেনে কিন্তু সাধারণ বিল্ডিংয়ের মতোই তৈরি করা হয়। কাজে এই যে একটা জিনিস, কিন্তু এটা তো ঠিক যে পৃথিবীর অনেক দেশই ভূমিকম্প আতঙ্কে থাকে, তারা ভূমিকম্পের জন্য ব্যবস্থা নেয় এবং ভূমিকম্পেও প্রতিরোধ করার জন্য অথবা ভূমিকম্প পরবর্তী যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটা ম্যান পাওয়ার, একটা সিস্টেম, একটা চ্যানেল, একটা ওয়ে আউট, এগুলো কিন্তু করা থাকে। কাজেই আমাদের কিন্তু করণীয় যদি বলি, আমরা করণীয় লিস্ট কিন্তু অনেক বড় হবে। কিন্তু একটা জিনিস ঠিক যে আমাদের যদি প্রাথমিক লক্ষ্যটা ওই যে আবার যদি আমরা বলি যে মানুষের স্বাভাবিক সুস্থ জীবনযাপনের জন্য যতটুকু বিজ্ঞানসম্মত করা সম্ভব, সেটাকে যদি আমরা প্রমোট করি, সেটা যদি আমরা অ্যাড্রেস করি প্রপারলি, তাহলে কিন্তু মানুষ যেমন উপকৃত হবে, একই সাথে কিন্তু আমরা প্রাণ প্রকৃতি বলি, সবগুলোই কিন্তু আমরা নিয়েই কিন্তু এটা দেখেন আমাদের দেশে কিন্তু খুব তীব্র আকার ধারণ করেছে। এখন মাঝে মাঝে দেখি পত্রিকায় আসে যে আজকে ঢাকা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দূষিত, মানে বৃহত্তম দূষিত নগরী, চতুর্থ। তার মানে কি? তার মানে হচ্ছে যে ঢাকা যে একটা দূষিত শহর, এটা থেকে কিন্তু আমরা বের হচ্ছি না। আমাদের সাকসেসটা এটাই যে দ্বিতীয় থেকে আমরা চতুর্থ হচ্ছি। তো চতুর্থ কি মেনে নেওয়ার মতো? নিশ্চয়ই না। এবং এই যে এই দূষণ তো আসলে প্রতিটা স্বাস্থ্য সংক্রান্ত, প্রতিটা অসুখ সংক্রান্ত জিনিসের সাথে যুক্ত। এই যে আপনি ভাইরাসগুলোর নাম বললেন, প্রত্যেকটা ভাইরাসের সাথে কিন্তু দূষণ যুক্ত। এবং দেখেন এই যে হামে কিন্তু বাচ্চারা যে মারা যাচ্ছে, এসব কিন্তু রেসপিরেটরি প্রবলেমগুলোর জন্য। তো সে তো অলরেডি এয়ার পলিউশনের ভিতরে আছে। সেই অবস্থাতে তাকে একটা ভাইরাস তার ক্ষুদ্র শরীরে, তার অপরিপক্ক একটা লাংসের উপরে আক্রমণ করলে কিভাবে সে সেটাকে প্রোটেকশন দেবে? একটাই উপায়, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত বিজ্ঞানসম্মতভাবে যেটা জানি, যে নিয়মিত তাকে টিকা দিয়ে যাওয়া। এবং টিকার যে সাকসেস, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। পোলিও তো আমরা মুক্ত হয়েছি, তাহলে হাম কেন মুক্ত হতে পারবো না? আমরা তো কোভিডের সময় আমরা কিন্তু কিন্তু হাম কিন্তু আমরা বহু বছর শুনিও নেই, মানে হয়তো খুব ছিল। এটা হচ্ছে আমরা জানি যে হার্ড ইমিউনিটি বলে একটা কথা আছে, যেখানে 80% যদি ইমিউনাইজেশন করা হয়, তাহলে ওই সোসাইটিকে ধরে নেওয়া হয় যে আর বাকি 20%-এর এফেক্টেড করতে হবে না। না, আপনার কথা আমি একটু, এবার যে আমরা হাম দেখছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে ইটস এ হিউম্যান এরর। ইয়েস, ইটস 100% an outcome of our negligence. হামের যে টিকার লাস্ট ক্যাম্পেইন হয়েছিল 2020-এর ডিসেম্বর, 2021-এর জানুয়ারিতে। প্রত্যেক 4 বছর পর পর এই ক্যাম্পেইন হওয়ার কথা। তার অর্থ 2024-এর শেষের দিকে বা 2025-এ ক্যাম্পেইনটা হওয়ার কথা ছিল। সম্পূর্ণভাবে হিউম্যান নেগলিজেন্সের জন্য আপনার এই ক্যাম্পেইন হয় নাই, যার জন্য 2020-এর পরে যেসব বাচ্চারা জন্ম নিয়েছে, যাদের বয়স আজকে 4 বছর 5 বছর, আজকে কিন্তু হামের যারা পেশেন্ট, তাদের অ্যারাউন্ড 82% বিলো 5 ইয়ার্স। তার মানে এই সব বাচ্চারা জন্ম নিয়েছে লাস্ট যে হাম টিকার যে ক্যাম্পেইনটা হয়েছে তারপরে। তো এই বাচ্চাগুলোকে আমরা টিকা দিইনি, তাদেরকে আনপ্রোটেক্টেড রেখে দিয়েছি এবং তারা আজকে মারা যাচ্ছে। দায় দায়িত্ব কে নেবে? সেটি আরেকটা আমি ভয়াবহ তথ্য একটু যোগ করি, যদিও আমি খুব ভয় দেখানোর জন্য বলছি না। মিজেলসের যে টিকাটা দেওয়া হয়, সেটা কিন্তু MMR নামে, অর্থাৎ ওর সঙ্গে আরও 2টো ভাইরাস কিন্তু ইমিউনাইজ করা হয়। তা আমি যদি মিজেলসের টিকা দেই নেই যত মানে প্রপোর্শনের বাচ্চাদেরকে, ওই প্রপোর্শনের বাচ্চা কিন্তু আমি রুবেলাও দেইনি, খেয়াল করেন। তাহলে তার মানেটা কি? আমাদের পুরো ইমিউনাইজেশন সিস্টেমটা, উনি যেটা বললেন যে নেগলিজেন্স, তাহলে পুরো ইমিউনাইজেশন সিস্টেমটা তো একটা নেগলিজেন্সের মধ্যে পড়ে গেছে। তাহলে এই যে এটার জন্য কিন্তু আমি মনে করি যে অতি মানে দ্রুততার সাথে কিন্তু যে ইফোর্টটা নিয়েছে, আমরা জানি যে হামের টিকা আসছে এবং দেওয়া শুরু হয়েছে। তো এই যে দ্রুততার সাথে এটা করার ব্যবস্থা করা হয়েছে, এইটা কিন্তু একটা ভালো লক্ষণ। তবে আমি মনে করি যে ওইগুলো খেয়াল রাখতে হবে যে অন্যান্য যে টিকা সংক্রান্ত যেই সমস্যাগুলো এর সঙ্গে যুক্ত কিনা, সেটা আমাদের বের করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। ডক্টর জিয়াউদ্দিন নাদের। না, আমি আমাদের হেলথ সিস্টেম নিয়ে কথা বলছিলাম।
আরও কয়েকটা জায়গা বলি যেটা আসলে আমাদের দর্শকদের জানা উচিত। আপনারা একটু আগে আর্থকোয়েকের কথা মেনশন করলেন। আপনারা দেখেছেন যে যখনই ঢাকাতে ওই যে রানা প্লাজার যে ডিজাস্টার, কয়েকদিন আগে যে একটা প্লেন উত্তরার ওইদিকে যে হিট করলো একটা স্কুল, মাইলস্টোন স্কুলের বাচ্চা 28টা এই বাচ্চা ধরনের মারা গেল। ঘটনা যখনই ঘটে তখন দেখবেন যে মৃত মানুষ বা আহত মানুষদেরকে নিয়ে কীভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে। আমাদের দেশ ওয়ান অফ দ্য ভেরি ফিউ কান্ট্রিজ, আমাদের মতো আর্থিক অবস্থা, আমরা মিডল ইনকাম কান্ট্রিতে আপনার গ্রাজুয়েট, আমরা বলি যে এলডিসিতে আমরা গ্রাজুয়েট করব। আজকে পর্যন্ত আমাদের দেশে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস নামে কোনো মেডিকেল সার্ভিসই নাই। আমাদের দেশে হাসপাতালগুলোতে একটা এমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে বা রুম আছে, বাট ইট ইজ নট এমার্জেন্সি মেডিকেল সার্ভিস। এমার্জেন্সি মেডিকেল সার্ভিসে আপনার লাগবে একটা কল সেন্টার, আপনার লাগবে একটা ইকুইপড অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, আপনার লাগবে ট্রেন প্যারামেডিক্স। যখনই কোথাও এমার্জেন্সি ঘটবে মানুষ কল সেন্টারে ফোন করবে, কল সেন্টারে যে অপারেটর থাকবে সে এতটা ট্রেন, সে বুঝবে যে আসলে সমস্যাটা কোথায়, এবং তখন সে ওই সমস্যা অনুযায়ী অ্যাম্বুলেন্স পাঠাবে। তার সিস্টেম অ্যাম্বুলেন্স থাকবে, কোথাও আইসিইউ অ্যাম্বুলেন্স পাঠাতে হবে, কোথাও অন্য কোনো ইকুইপড অ্যাম্বুলেন্স পাঠাতে হবে, কোথাও সাধারণ অ্যাম্বুলেন্স পাঠাতে হবে। আবার অ্যাম্বুলেন্সে যারা থাকবে প্যারামেডিক্স, তারা যাওয়ার পরে রোগীকে দেখে তারা সিদ্ধান্ত নেবে যে এই রোগীকে বেস্ট ট্রিটমেন্ট কোন হাসপাতালে এই মুহূর্তে দিতে পারবে। আমাদের দেশে যে অ্যাম্বুলেন্স সার্ভিস, এগুলো শুধুমাত্র মাইক্রোবাস ভাড়া ছাড়া আমি মনে করি না অন্য কোনো কিছু। এটা সিন্ডিকেটের ব্যবসা ছাড়া। এটা একটা মাইক্রোবাস ভাড়ার মতো। একটা মাইক্রোবাস নিয়ে গেলেন, আমরা মাইক্রোবাসে বসে আসি, আপনি শোয়াই নিয়ে আসেন, পেশেন্ট ট্রান্সফার ইকুইপমেন্ট হিসেবে কাজ করে। এইটাকে আমি অব্যবস্থাপনাও বলবো না, আমি বলবো যে যারা আমাদের দেশে এগুলো নিয়ে কাজ করছে এটা এক ধরনের অসভ্যতা। তা না হলে এইভাবে নেগলেক্টেড একটা দেশের হেলথ সিস্টেম থাকতেই পারে না। তাই এটা আমি একটা উদাহরণ দিলাম। আপনি এই যে ইনফেকশন কোভিডের সময় আমরা কিছুটা ক্যাপাসিটি অর্জন করেছিলাম। কোভিডের তো আওয়ার এন্টায়ার হেলথ সিস্টেম ওয়াজ ডিসরাপ্টেড, কিন্তু কিছু সময়ের মধ্যে আমরা আইসোলেশন ইউনিট আমাদের তৈরি হয়েছে, আমাদের ভেন্টিলেটর তৈরি হয়েছে, আমাদের ডাক্তার বা অন্যান্য স্বাস্থ্যকর্মীর মধ্যে এই যে আপনার মেডিকেল ওয়েস্ট, যেগুলো ইনফেক্টেড ওয়েস্ট, এগুলো সেপারেশন কীভাবে করতে হয় কিছুটা শিক্ষা হয়েছে। কোভিড চলে গেছে, আবার উই হ্যাভ গন ব্যাক টু আওয়ার পাস্ট। আপনি হাসপাতালে যান, কোথাও আইসোলেশন ইউনিট নাই। আমি আজকেও হাসপাতালে খবর নিলাম, বিভিন্ন হাসপাতালে উপজেলা জেলা পর্যায়ে বাচ্চাদের আইসোলেশন ইউনিট নাই। ম্যালনিউট্রিশন ইউনিটে হামে আক্রান্ত বাচ্চাদের রাখছে। হ্যাঁ, আমাদের কোনো হাসপাতালে আইসোলেশন ইউনিট নাই। আমাদের ভেন্টিলেশন মেশিন নষ্ট হয়ে পড়ে আছে, সেগুলোর কোনো মেরামত নাই। আমাদের ডাক্তার নার্সদের মধ্যে যে সাধারণ ট্রেনিং, যে সেপারেশন অফ ইনফেক্টেড ওয়েস্ট এবং সেগুলোকে যে সেফ ডিসপোজাল করা, আজকে আপনি খুব অবাক হবেন, আমি পৃথিবীর অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশে কাজ করেছি ওয়ার্ল্ড ব্যাংকের হয়ে, লাইবেরিয়া, সিয়েরা-লিওন, গরিব দেশ। আমি একটা হসপিটাল পাইনি যাদের নিজস্ব মেডিকেল ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম নাই। আমাদের দেশের আপনি যান পিজি হাসপাতালে, আপনি যান ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, কারো নিজস্ব মেডিকেল ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম নাই। তারা সলিড ওয়েস্ট, ওই আপনার প্রিজম নামে একটা এজেন্সি আছে, তাদেরকে দিয়ে দেয়। এই প্রিজম এগুলোকে মিউনিসিপ্যাল ওয়েস্টের সাথে মিশিয়ে তারা ডাম্প করে। সেখানে ইনফেক্টেড ওয়েস্টকে সেপারেট করে এগুলোকে ডিসইনফেক্ট করা, এই কোনো ব্যবস্থা আমাদের দেশে নাই। এবং লিকুইড ওয়েস্ট কিন্তু অলমোস্ট 100% ইনফেক্টেড লিকুইড ওয়েস্ট। আমাদের ঢাকা বলেন বা ছোটো একটা শহর বলেন, ড্রেনের মধ্যে আমরা লিকুইড ওয়েস্টকে ডিসপোজ করি। তো আমাদের দেশে ক্রস ইনফেকশন হবে না। আমাদের দেশে একজন এলডারলি ব্যক্তিত্ব হাসপাতালে একটা সমস্যা নিয়ে যে আরেকটা সমস্যায় পড়ে মারা যাবে না, আর কোন দেশে যাবে? তো এই যে অব্যবস্থাপনা, এগুলোকে আমাদের আইডেন্টিফাই করে যে আন্তরিকতার সাথে আমরা কাজ এখনও যদি আমরা করতে না পারি, পরিত্রাণ কোথায়? সেই পরিত্রাণ আমাদের কাজ করতে হবে। এবং আমি যেটা বললাম যে আমার মনে হয় যে আমি মনে করি যে আমরা অত্যন্ত লাকি যে আমরা এমন একটা সরকার প্রধান পেয়েছি। আমি এই সরকার প্রধানের সাথে অনেক বছর ধরে কাজ করছি। হেলথকে উনি প্রায়োরিটি লিস্টের নাম্বার 1-এ উনি রেখেছেন, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি ওনার গাইডেন্সে, ওনার দিক নির্দেশনায় জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এই যে অতীতের যে জঞ্জাল, এগুলোকে কিছুটা হলেও আমরা ঝেড়ে ফেলে দিয়ে একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থার দিকে দেশকে নিয়ে যেতে পারবো। ফাইনাল রাউন্ড, প্রফেসর আবুল বাশার মোহাম্মদ জামাল। ধন্যবাদ। কথাগুলো তো চলে আসছেন। আপনি যেমন অ্যাম্বুলেন্সের কথা বলছিলেন, আমার মনে হয় যে কয়েকদিন আগেই আমরা একটা পত্রিকাটা খবর দেখলাম যে অ্যাম্বুলেন্সের অবস্থা কীরকম এটা বোঝার জন্য, যে খুলনা একটি অ্যাম্বুলেন্স চলন্ত অবস্থায় আগুন ধরে গেছে এবং পুড়ে গেছে। যেই অ্যাম্বুলেন্স মানুষের প্রাণ বাঁচানোর জন্য তৈরি করা হয় বা এই করে, সেই অ্যাম্বুলেন্সই যদি
এবং আমরা এর আগে অনেক খবরগুলো দেখেছি যে অ্যাম্বুলেন্সের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে রোগী মারা গেছে। তার মানে হচ্ছে যে এই অ্যাম্বুলেন্সগুলো আসলে যেইভাবে তৈরি করা, যেভাবে পরিচালনা করা এবং যেভাবে আসলে রোগীর জন্য নিরাপত্তা নিশ্চিত করা, এই কাজগুলো কিন্তু আসলে করছে না। তা আমার মনে হয় একটা ইন্টিগ্রেটেড অ্যাম্বুলেন্স সার্ভিসটাও যদি আমাদের একটা পলিসির ভিতরে আমরা আনতে পারি, এটা কিন্তু সম্ভব। যেহেতু এখন ডিজিটাল সিস্টেম আছে, আমরা একটা ইন্টিগ্রেটেড অ্যাম্বুলেন্স সিস্টেম করলে যে সব অ্যাম্বুলেন্স একটা ইন্টিগ্রেশনের মধ্যে আসবে, এর বাইরে কেউ থাকতে পারবে না, এবং তার একটা মিনিমাম একটা কোয়ালিটি থাকবে, যেটা বিআরটি এবং অন্য কোনো অথরিটি ঠিক করে দেবে যে অ্যাম্বুলেন্সের মিনিমাম কোয়ালিটিটা এরকম, তাহলে আমরা একটু হয়তো নিরাপত্তা বোধ করব। আরেকটা জিনিস কিন্তু ইদানিং আমি যদি যোগ করি যে এই যে এত ধরনের নানান ধরনের নতুন নতুন যে আমরা রোগের কথা ভাবছি বা দেখছি, কিন্তু আমরা কি ভাবছি যে এই রোগগুলো উৎপত্তিটা কোত্থেকে? একটা হচ্ছে উনি ওয়েস্টের কথা বললেনই, যে ওয়েস্ট ডিসপোজালটা সায়েন্টিফিক না। এর বাইরেও আমাদের যে মারাত্মক রকমের ফুড অ্যাডাল্টারেশন এখন আমরা তো খুব হারে হারে টের পাই। সত্যি করার অর্থে যদি বলি যে আমি কোনো রেস্টুরেন্টে গেলে বা কোনো বাজারে গেলে যখন কোনো খাবার কিনি, প্রথম জিনিসটা যেটা স্ট্রাইক করে, দাম তো একটা ব্যাপারই, তার চেয়ে বেশি স্ট্রাইক করে যেটা আমার স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ। তো এই যে জিনিসটা, এইটার জন্য যদি আমরা, কারণ এটা কিন্তু আসলে আমরা মনে করছি এখন যে অনেক রোগের কিন্তু এটা উৎপত্তির কারণ এটা। এই যে এত আমাদের গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষদেরও ডায়াবেটিস হচ্ছে, হাইপার টেনশন হচ্ছে, হার্ট ডিজিজ হচ্ছে, তো ও তো পরিশ্রম করে খায়। তার মানে হচ্ছে যে নিশ্চয়ই কোনো না কোনোভাবে তার পানিতে, তার প্রাণীজ আমিষে অথবা ডিমে বা খাবারের মাধ্যমে আসলে ক্যান্সারের প্রাদুর্ভাবটা বেড়ে গেছে। তো আমরা তো আসলে ক্যান্সারকে আমরা বড় বড় যন্ত্রপাতি কিনে ক্যান্সার বিশেষজ্ঞ তৈরি করে সব ক্যান্সার এবং কিডনি ভেরি কমন, দুটোই কিন্তু পলিউশনের কারণে। ফুডের কথা বললেন, ফুড অ্যাডাল্টারেশন সাংঘাতিকভাবে দায়ী। এবং দেখেন আপনি যে আমরা ইউএসএ তে কিন্তু ড্রাগের সাথে ওরা কিন্তু ফুড একটা অ্যাডমিনিস্ট্রেশনে এতটা পাওয়ারফুল করেছে, যার জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ তাদের অ্যাডমিনিস্ট্রেশনটা শুধুমাত্র ড্রাগ দেখছে না, ইকুয়ালি ফুডটাকেও তারা এনশিওর করছে। তো সেই ক্ষেত্রে আমরা ফুডের ব্যাপারে যতটা, যদি আর একটু জোর দিই, অ্যাজ মেডিসিনে যেরকম কন্ট্রোল করা হয়, কিছুটা হলো আমাদের মেডিসিনে কিন্তু 82 আমাদের জাফরুল্লাহ স্যার উনি যেভাবে করে দিয়ে গেছেন, তার কিছু সুফলতা আমরা পেয়েছি। কিন্তু একই সাথে যদি আমাদের এইভাবে মানে ফুড অ্যাডাল্টারেশন অথবা এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট অথবা এই যে আমাদের যে কিছু এখন আর একটা জিনিস হয়, দেখেন এই যে আমরা বিভিন্ন মাছ খাচ্ছি বা খাচ্ছি, ইঞ্জেকশন দিয়ে তাদেরকে হরমোন থেরাপি দিয়ে করছে, এগুলো কিন্তু আমাদের ওইভাবে আমরা স্টাডিও করতে পারি না যে এটার থেকে কতগুলো রোগ কীভাবে তৈরি হচ্ছে। জামালের সেই অ্যাম্বুলেন্সের কথার সূত্র ধরে যদি বলি, সিন্ডিকেট এবং দালাল চক্রের হাত থেকেও আমাদের বাঁচাতে হবে। কিছুদিন আগেই তো খবরে আমরা দেখলাম একটি শিশুকে এক অ্যাম্বুলেন্স ঠিক করে তাকে নেওয়ার জন্য রেডি হওয়ার কারণে আরেক অ্যাম্বুলেন্স তাকে যেতে দেয়নি, কারণ সিন্ডিকেটের অ্যাম্বুলেন্স ড্রাইভাররা তারা একটি অ্যাম্বুলেন্সকে অ্যালাউ করেনি এই রোগীটা নিয়ে যেতে, এবং ওই তাদের তর্কাতর্কির কারণে অ্যাম্বুলেন্সের মধ্যেই বাচ্চাটি মারা গেল। তো এইরকম ঘটনা যখন এই দেশে ঘটে এবং এই ঘটনাগুলোর জন্য যখন এই সিন্ডিকেটের লোকজন কোনো শাস্তি না পায়, তখন কখনোই একটা ভালো ইন্টিগ্রেটেড সিস্টেম তৈরি করা সম্ভব না। এনিওয়ে, আমি যেটা বলছিলাম, জামালের কাছে আপনারা শুনেছেন যে আমি নিজেও একজন সার্জন, জামাল সার্জন। আমি আপনারা খেয়াল করেছেন যে আমি প্রথম থেকে একটু প্রবীণদের নিয়ে কথা বলছি। আমি জাপানে পড়াশোনা করার কারণে আবার সার্জিক্যাল এডুকেশনের পাশাপাশি যেখানে আমি জাপানের হেলথ সিস্টেমের মধ্যে যে ইন্স্যুরেন্স দেখেছিলাম, একটি ইন্স্যুরেন্স সিস্টেম ডেভেলপ করা একটি দেশের জন্য খুব কঠিন কিছু না। এই সময়ে পৃথিবীর এই সময়ে ডিজিটালাইজেশনের এক্সট্রিম যখন আমরা ভোগ করছি সবাই, তখন আমরা কেন যেন হেলথ ইন্স্যুরেন্সের কথাটা বারবারই ভুলে যাই। এটা সরকারের পক্ষ থেকে হেলথ ইন্স্যুরেন্সকে এনশিওর করতে হবে, এবং হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম যদি ডেভেলপ না হয় তাহলে কিন্তু প্রপার চিকিৎসা, যেই কথাটা যে প্রথমেই বলেছিলেন যে মানুষ কিন্তু টাকা দিয়ে এনশিওর্ড হয় না সে প্রপার চিকিৎসাটা পাবে কি না, তার টাকাটা প্রপার ইউটিলাইজেশন হবে কিনা, এটা কিন্তু আউট অফ পকেট যতদিন পে হবে ততদিন এই অবিশ্বাস এবং এই অনিচ্ছা রোগীদের মধ্যে থাকবেই। সুতরাং আমি বলবো পলিসি মেকারদের হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা খুব কেয়ারফুলি খেয়াল করা। এবং জাপানে যেটা আমি দেখেছি, এই এল্ডারলি কেয়ার, আমার জাপানে সার্জিক্যাল এডুকেশনের পাশাপাশি সবচেয়ে বেশি আমাকে মুভ করেছিল যেটা,
সেটা হলো এলডারলি কেয়ার। এবং আপনি খেয়াল করেছেন বিং এ সার্জন আমি কিন্তু এলডারলি কেয়ার নিয়ে খুব কাজ করছি এবং আমি একটি রিটায়ারমেন্ট হোম তৈরি করেছি এবং সরকারের লেভেলে যেসব রিটায়ারমেন্ট হোমগুলো আছে সেগুলো আমি ভিজিট করেছি। এই যে ম্যান পাওয়ারের অভাবে কিন্তু প্রবীণ নিবাসগুলো সরকার চালু করতে পারছে না এবং সেগুলোরও প্রয়োজনীয়তা আছে। ঠিক ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, হেলথ ইন্স্যুরেন্স সিস্টেমের মধ্যে আমাদেরকে নিয়ে আসা এবং এই কাজগুলোর মাধ্যমেই একটি ভালো সুস্থ একটি স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে নিয়ে যেতে পারে ডক্টর জিয়াউদ্দিন হায়দার। বর্তমান সরকার। আমি আরেকটি দুষ্ট চক্রের উপরে আলোকপাত করে আমি আলোচনা শেষ করব। চক্রটা হলো ওয়েস্ট, ফুড সিস্টেমস এবং হিউম্যান হেলথ, হিউম্যান বা অ্যানিম্যাল হেলথ যেটা বলে। আপনারা জানেন কিনা জানি না, আমাদের দেশের ঢাকা শহর সহ দেশের যে কোনো শহর এবং গ্রামে আমাদের প্রপার ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম নাই। সবচাইতে ভয়ের ব্যাপার, নদীর পাড়ে যত শহর আছে অলমোস্ট 100% ওয়েস্ট ইজ ডিসপোজড ইনটু রিভার্স, এবং এই ওয়েস্ট প্রোডাক্ট যখন নদীতে যায় দ্যাট পলিউটস ওয়াটার সিস্টেম, দ্যাট পলিউটস আওয়ার সয়েল সিস্টেম। ওই সয়েলে যে শস্য উৎপাদন হচ্ছে আমরা খাচ্ছি, ওই নদীতে যে মাছ হচ্ছে আমরা খাচ্ছি, ওই মাছে আপনার হেভি মেটালসে ভর্তি। আমাদের দেশের সুইট ওয়াটার ফিশ কিন্তু ইন্টারন্যাশনাল কোনো মার্কেট আপনি বিক্রি করতে পারবেন না বিকজ অফ দ্য হেভি মেটাল কনসেন্ট্রেশন। এবং আমাদের শস্য আপনার তরি তরকারি তার মধ্যে একই অবস্থা, যেগুলো আমরা আমাদের অ্যানিম্যালরা খাচ্ছে, সেখান থেকে আমরাও খাচ্ছি, আমরা অ্যানিম্যালের মাংসও খাচ্ছি, মাছ খাচ্ছি, সবজি খাচ্ছি, যার জন্য হাই প্রেভেলেন্স অফ অল দ্য ক্রনিক ডিজিজেস, কিডনি ফেইলিওর, ক্যান্সার, এগুলো আমাদের দিন দিন বাড়ছে। সবচেয়ে ভয়ের কারণ এই যে আমি সমস্যাটা বললাম, আমি বেশ লিটারেচার রিভিউ করার চেষ্টা করেছি। আমাদের দেশে এখন পর্যন্ত এগুলো নিয়ে ইনডেপথ কোনো কাজ আমাদের দেশের কেউ করেনি, কারণ এটার যে ইম্পর্টেন্সটা, এই ইম্পর্টেন্সটাই বোঝার চেষ্টা করতেছে না। এইটা একটা। লাস্ট হলো যে আমাদের যে একটা রেজিলিয়েন্ট হেলথ সিস্টেম, এই রেজিলিয়েন্ট হেলথ সিস্টেম তৈরি করার জন্য আমাদের যে আগের প্রচেষ্টা, হ্যাঁ, সেই প্রচেষ্টা থেকে আমরা অনেক আবার দূরে সরে গেছি। একটা নতুন কনসেপ্ট আছে, আপনি হয়তো জানেন, ওয়ান হেলথ। হ্যাঁ, আমরা কোভিডের সময় শিখেছি শুধু হিউম্যান হেলথকে অ্যাড্রেস করলে কিন্তু আপনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন না। হিউম্যান হেলথ, তার সাথে সাথে অ্যানিমাল হেলথ অ্যান্ড প্ল্যান্ট হেলথ, কারণ এগুলো একটার সাথে একটা ইন্টারাক্ট করে। যদি আপনি তিনটাকেই যদি একসাথে অ্যাড্রেস না করেন, অ্যান্ড ওভারঅল এনভায়রনমেন্ট যদি আপনি এগুলো অ্যাড্রেস না করেন, এটাকে আমরা বলি ওয়ান হেলথ কনসেপ্ট। হ্যাঁ, আমরা কখনোই একটা রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমস আমরা তৈরি করতে পারবো না। আমার শেষ কথা, আমি যেহেতু বিশ্বব্যাংকে অনেক বছর চাকরি করেছি, অনেক কিছুই আপনার ডলার ফিগারে চিন্তা করি। আমি একটা হেলথ সিস্টেমের স্বপ্ন দেখি বাংলাদেশে, হয়তো কিছু বছরের মধ্যে এটা আমরা পাবো, যে হেলথ সিস্টেমের কারণে আমার আজকে যে 7 থেকে 9 বিলিয়ন ডলার দেশ থেকে বের হয়ে যাচ্ছে, যদি এটাকে আমরা 50% কমাতে পারি, দ্যাট ইজ মাই ইন্ডিকেটর। যদি আমি দেখি যে না, 7 বিলিয়ন থেকে কমে 3.5 বিলিয়ন ডলার এখন বেরিয়ে যাচ্ছে, আমি বলবো যে আমরা সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, প্রফেসর ডক্টর সরদার নাইম এবং প্রফেসর আবুল বাশার মোহাম্মদ জামাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এবং সব কথার মূল কথা যে আমরা অনেক কিছুর উপরেই জোর দিচ্ছি, দেশের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের অনেক মনোযোগ বেশি অবকাঠামো উন্নয়নের দিকে। শিক্ষা, স্বাস্থ্য সবসময় অবহেলিত এবং আশার বাণী শোনালেন ডক্টর জিয়া যে তাদের প্রধান অগ্রাধিকার সরকারের, বর্তমান নতুন সরকারের যে হেলথ সেক্টরে, এবং সেখানে যে ওয়ান হেলথের কথা বললেন, এটা রেজিলিয়েন্ট হেলথ সিস্টেমের কথা বললেন। স্বাস্থ্য খাতের জন্য প্রচুর অর্থ বাইরে চলে যাচ্ছে আমাদের চিকিৎসা সেবার জন্যে, সেটাকে কিভাবে কমিয়ে আনা যায়। সব কথার মূল কথা যে আমাদের একটা কম্প্রিহেন্সিভ হেলথ সিস্টেম দরকার এবং আমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা দরকার। ঠিক 5 বছর 10 বছরের জন্য, 20-25 বছর পরে কোন জায়গায় গিয়ে পৃথিবী দাঁড়াতে পারে, বাংলাদেশ দাঁড়াতে পারে এবং সেই সময় কী সংকট আসতে পারে, সেটা আমরা কীভাবে মোকাবেলা করব, সেই কাজগুলো করা দরকার এবং তার জন্যে যথেষ্ট পরিমাণে গবেষণা দরকার এবং গবেষণার উপরেও বাংলাদেশ খুব একটা মনোযোগ কখনোই দেয়নি। আমরা আশা করব যে সমস্যা সমাধান করবার আগে সমস্যাটা আইডেন্টিফাই করবার জন্য যে গবেষণা করা দরকার, সেটার দিকেও সরকার মনোযোগ দেবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।